করোনা টিকা প্রত্যাশীদের চাপে বেসামাল পরিস্থিতি, নির্ধারিত তারিখে এসেও দ্বিতীয় ডোজ না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। করোনা উপসর্গ নিয়ে 12 জেলায় 120 মৃত্যু, রোগীর চাপ কমায় মিলছে সাধারণ বেড, কমেনি আইসিইউ সংকট। অক্সিজেন সংকটে সিলেট মেডিকেলে করোনা চিকিৎসা ব্যাহত, ব্যবসায়িক দ্বন্দ্বকে দায়ী করছেন সিভিল সার্জন। জাতীয় শোক দিবসকে ঘিরে নাশকতার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি, টুঙ্গিপাড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং রাজধানীতে সক্রিয় প্রায় অর্ধশত খড়পাটি, প্রতারিত হয়ে অর্থ সম্পদ হারিয়েছেন 2 শতাধিক নারী। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানী কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের চাপে বেসামাল পরিস্থিতি, কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা, নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। মডার্নার দ্বিতীয় ডোজ নিতে আসারা পড়েন সবচেয়ে বেশি ভোগান্তিতে, তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর পরিবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকা কেন্দ্রে এমন বিশৃঙ্খলা প্রায় প্রতিদিনের চিত্র। এ কেন্দ্রে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে আসাদের পাশাপাশি লাইনে প্রবাসীরাও, ফলে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এইখান থেকে 3টা জোয়ার আসছে, 3বার এদিকে বিছাইছে, 3বার ঢুকাইছে, এখান থেকে একটা লোক নেওয়া হয়নি। আমরা যখন প্রথম ডোজ দিছি সৌদি আরব প্রবাসী, কুয়েত প্রবাসী, ওখানে আমাদের 5 মিনিট জন্য কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিট লাগে নাই। আজকে আমাদের সকাল 6টা থেকে, কেন আমরা নোয়াখালী থেকে, চিটাং থেকে আইসা এখন আমরা এখানে অপেক্ষা করতে হবে। আমাদের কেউ ঢুকতে দিতেছে, ঢুকছি বাইক করে দিচ্ছে। বেশিরভাগ মানুষের বলতেছে যে আমাদের এই জায়গার স্টাফ, অথচ তাদের স্টাফ কার্ড নেই। এই পুলিশ এবং আনসাররা অনিয়ম করে এই গেট দিয়ে ঢুকাচ্ছে। টিকা নিতে আসাদের নানা অভিযোগের বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হননি। এমনকি বিএসএমএমইউ এর টিকা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কোনো গণমাধ্যমকে। রাজধানীর অন্যান্য টিকা কেন্দ্রে এমন বিশৃঙ্খলা না থাকলেও দেখা যায় দীর্ঘ লাইন। টিকা কার্ডে দ্বিতীয় ডোজের তারিখ মেনে কেন্দ্রে এসেও এসএমএস না পাওয়ায় মডার্নার দ্বিতীয় ডোজ নিতে পারেননি কেউ। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। আমাদের এই যে 14 ডেট দিছে, এই ডেটটা কেন দিল? বলে দিত সিসিবি ছাড়া কেউ আসবেন না, তাহলে আমরা চলে যেতাম, আমরা আসতাম না। একের পর এক তারা নতুন পলিসি প্রণয়ন করতেছে, তাইলে তারিখ লিখলো কেন? ফার্স্ট লিক আছে তো 100 তারিখ, আপনারা চলে, ওরা বইলাও দিছে চলে আসবে। কারণ আজকে আর বলতেছে মেসেজ কি আমরা বানায় আসবো নাকি না নিয়ে? লিখিত ডকুমেন্টের পরে আবার আমরা কি করে মেসেজের জন্য অপেক্ষা করব? এসএমএস ছাড়া দ্বিতীয় ডোজের মডার্না টিকা না দেওয়ার ঘোষণা মাইকে বারবার দেয়া হলেও হাসপাতাল পরিচালক এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও 10 লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চালানিয়ে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এটি। বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানের চার্টার ফ্লাইটটিতে সিনোফার্মের 10 লাখ ডোজ টিকা ও 4.1 টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। এর আগে 11 লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এছাড়া কোভ্যাক্সের আওতায় এসেছে সিনোফার্মের 34,61,801 ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে সরকারের কেনা টিকা এখন পর্যন্ত এসেছে 70 লাখ ডোজ। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে 1,25,00,000 ডোজ টিকা দেশে এসেছে। এছাড়া শনিবার সিনোফার্ম থেকে কেনা টিকার আরও 10 লাখ ডোজ আসবে দেশে। নরসিংদীতে মজুদ শেষ হয়, 4 দিন ধরে বন্ধ রয়েছে করোনা টিকাদান কার্যক্রম। কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন নিবন্ধন করা শত শত মানুষ। তবে টিকা সরবরাহ পেলেই কার্যক্রম আবারও শুরু করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মজুদ শেষ হয় মঙ্গলবার দুপুর থেকে টিকাদান বন্ধ হয়ে যায় নরসিংদী সদর হাসপাতাল কেন্দ্রে। এরপর টিকা নিতে আসাদের জানিয়ে দেওয়া হয় সংকটের কথা। পরে বুধবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় পুরো জেলার কার্যক্রম। টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় নিবন্ধনকারীদের। আগামীকালকে আসছি প্রথম ডোজ নেওয়ার জন্য, এরা আমরা লাইনে দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ পরে বলতেছে যে প্রথম ডোজ নাই, টিকা শেষ। আমি একজন প্রেগনেন্ট রোগী,
তো গতকালকেও আসলাম, গাড়ি ঘোড়ার কত রকম সমস্যা, তারপরেও কষ্ট করে আসলাম টিকা দেওয়ার জন্য। বলছে টিকা শেষ। টিকার নামে যে এই চরম ভোগান্তিতে আমাদেরকে পোহাতে হচ্ছে, এর দায় কার? এক সপ্তাহে জেলায় ৭৭,১৭৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। মজুদ ফুরিয়ে যাওয়ায় স্বাভাবিক টিকাদান কার্যক্রম সাময়িক বন্ধের কথা জানান সিভিল সার্জন। ভ্যাকসিনের আসলে সংকট নেই, তবে একটু স্বল্পতা রয়েছে। আমি অধিদপ্তরে কথা বলেছি, আগামী শনি রোববারের মধ্যে সংকট দূর হয়ে যাবে, আমরা পর্যাপ্ত ভ্যাকসিন পাবো এবং তখন ব্যাপকভাবে আবার ভ্যাকসিনেশন চালু করতে পারবো। এ পর্যন্ত জেলায় 2,28,700 ডোজ টিকা বরাদ্দ পেয়েছে। এর মধ্যে সিনোফার্মের 1,13,200 ডোজ এবং কোভিশিল্ডের 1,15,500 ডোজ সরবরাহ পেলে আবারও নিয়মিত টিকাদান শুরুর কথা জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ সহ 12 জেলায় আরও 120 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা 71 জন এবং উপসর্গ নিয়ে 49 জন মারা গেছেন। সংক্রমণ কমাতে ব্যক্তি সচেতনতায় জোর দিচ্ছেন প্রশাসন এবং চিকিৎসকরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কমছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 24 ঘন্টায় সেখানে মারা গেছেন 23 জন, যাতে 10 জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি 13 জনের নানা ধরনের উপসর্গ ছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরে, পাবলিক গ্যাদারিংগুলোতে বিশেষ করে, তাহলে কিন্তু সংক্রমণের মাত্রা কমিয়ে রাখা সম্ভব। এটা পুরোপুরি মানুষের সচেতনতার উপর নির্ভর করছে। করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে মারা গেছেন 10 জন। এছাড়া 24 ঘন্টায় বরিশালে মৃত্যু হয়েছে 8 জনের। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের শনাক্তের হার ছিল 25 থেকে 28%, গত এক মাসে সেটা দাঁড়িয়েছে 40 থেকে 45%। তো আসলে লোকজন আমাদের এখানে স্বাস্থ্যবিধি খুব ভালোভাবে মানছে না। জনগণ রাস্তায় নামলে সঠিকভাবে মাস্ক পরছে না, নিরাপদ দূরত্ব বজায় রাখছে না। বগুড়ায় মারা যাওয়া 15 জনের মধ্যে 7 জনই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া ও চাঁদপুরে 9 জন করে মারা গেছেন। সিলেটে মারা গেছেন 10 জন। সেখানে শনাক্তের হার প্রায় 44%। সংক্রমণ বাড়ায় চাপ বাড়ছে হাসপাতালে। বর্তমানে আমাদের হাসপাতালে 100টি বেডের মধ্যে প্রায় 95টি বেডের মধ্যে রোগী আছে এবং 16টি আইসিইউ বেড হচ্ছে সবসময় পূর্ণ থাকছে। সাধারণত আমরা আইসিইউ পেশেন্টকে হচ্ছে সবসময় স্থান সংকুলন করতে পারছি না। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরে 7, চুয়াডাঙ্গায় 6 এবং চট্টগ্রামে 5 জন মারা গেছেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর কোভিড হাসপাতালগুলোর চাপ কিছুটা কমায় নতুন রোগীরা ভর্তি হতে পারছেন সাধারণ বেডে। খুব কম রোগীকেই ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে। কোনো কোনো হাসপাতালে খালি আছে আইসিইউ বেডের পাশাপাশি এসিও। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনের কারণে পরিস্থিতি উন্নতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের তথ্য অনুসারে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা নেই একটিও। তবে ডিএনসিসি জেনারেল হাসপাতালে 18টি, মুগদা হাসপাতালে 2টি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে 5টি আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে একাধিক আইসিইউ শয্যার পাশাপাশি ফাঁকা রয়েছে সাধারণ শয্যাও। এদিকে সংক্রমণ না কমলেও বিধিনিষেধ তুলে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। শুক্রবার কমিটির 44তম অনলাইন সভা শেষে এই উদ্বেগ জানায় কমিটি। প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ না করায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাহত হচ্ছে করোনা চিকিৎসা সেবা। কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী অক্সিজেন সরকারি হাসপাতালে না দিয়ে বেসরকারি হাসপাতালে দিচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান। অক্সিজেন নিয়ে টানাপোড়েনের জন্য 2টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক দ্বন্দ্বকেই দায়ী করেছেন সিভিল সার্জন। এসব অভিযোগ অস্বীকার করেছে ওই 2টি প্রতিষ্ঠান। করোনা মহামারীর আগে পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে আসছিল লিন্ডে বাংলাদেশ। চাহিদা বেড়ে যাওয়ায় গত বছর স্প্রেক্টার সাথে চুক্তি করে মন্ত্রণালয়। বসানো হয় 20,000 লিটারের অক্সিজেন ট্যাঙ্ক। এরপর থেকেই অক্সিজেন সরবরাহ অনিয়মিত করে দেয় লিন্ডে বাংলাদেশ। গত মাসে 2 দফা চিঠি দিয়েও কাজ হয়নি কিছুই। গত বছর যখন করোনা বেশি পরিমাণে দেখা গেল, তখন মন্ত্রণালয়ের নির্দেশে স্পেকট্রা এখানে আর একটা ট্যাঙ্ক বসাইছে 20,000 লিটারের। এই জিনিসটা লিন্ডে সহজভাবে অ্যাকসেপ্ট করে নাই, তাদের এ ব্যাপারে একটা আপত্তি আছে। ওসমানী মেডিকেলে চুক্তিমতো সরবরাহ না করে
বেসরকারি হাসপাতালে সার্বক্ষণিক অক্সিজেন দিচ্ছে লিন্ডে। লিন্ডে আমাদের যে অক্সিজেন লিকুইড অক্সিজেন প্ল্যান্ট আছে তারা আমরা সবসময় দিয়ে যাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন লিন্ডে গাড়িটা এখানে প্রেজেন্ট থাকে, তার শেষ হলে কিছু থাকলে ওটা ফিল আপ করে দিয়ে আবার একটা গাড়ি চলে আসে। চাহিদা মতো অক্সিজেন না পাওয়ায় রোগীদের সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে এই টানাপোড়েনের জন্য দুটি প্রতিষ্ঠানের দ্বন্দ্বকেই দুষছেন সিভিল সার্জন। এই দুটি কোম্পানি অক্সিজেন দেওয়ার মধ্যে তাদের নিজেদের মধ্যে কিছুটা স্নায়ুযুদ্ধের কিছু বিষয় আছে। এই আক্রোশ ধরে যদি তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে যদি একজন দেওয়া বন্ধ রাখে অথবা সঠিক সময় না দেয়, তাহলে সেই ক্ষেত্রে রোগীদের সমস্যা। এসব বিষয়ে জানতে চাইলে ইমেল বার্তায় লিন্ডে বাংলাদেশ জানায় চুক্তিভিত্তিক অক্সিজেন সরবরাহ হচ্ছে, আর ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছে স্পেকট্রা বাংলাদেশ। লিন্ডের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের এমএজি ওসমানী মেডিকেলে নিমিউ থেকে আমাদের অর্ডার দিছে, আমরা ট্যাঙ্কি পাঠাচ্ছি, হসপিটাল চাইছে আমরা দিছি। সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। দুই কোম্পানির ঠেলাঠেলি, আমাকে কম দিচ্ছেন তা আমি কেন দেব, ওনাকে বেশি দিচ্ছেন তো উনি দেখ। হ্যাঁ, তো এই যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা কিন্তু সবাই করোনা রোগীদের চিকিৎসার মূল ভরসা অক্সিজেন। ক্রান্তিকালে যারা অক্সিজেন নিয়ে সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সিলেটবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাজধানীর মহাখালীতে অভিযান চালাচ্ছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বিধিনিষেধের কড়াকড়িতে আসলে এখন গণপরিবহন চলছে, সব ধরনের যানবাহন চলছে, শপিং মল খুলে গেছে। তো ভ্রাম্যমাণ আদালতের আজকে আসলে কি ধরনের অভিযান পরিচালনা করছে সেটি বিষয়ে জানাবেন। আরেকটি বিষয় জানাবেন যে আসলে তারা কি জরিমানা করছে কিনা। দেখুন, বিআরটিএর পক্ষ থেকে মহাখালী ছাড়াও সব মিলে 7টি স্পটে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল যাত্রীরা গণপরিবহন চলাচল করছেন বা যারা বাসা থেকে বের হয়েছেন তারা কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা, মাস্ক পরছেন কিনা। আমি যদি দেখাই, ভ্রাম্যমাণ আদালত যিনি পরিচালনা করছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণপরিবহনে উঠে বা বাসে উঠে বা সিএনজিতে যারা উঠছেন তারা কি মাস্ক পরছেন কিনা সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন, এবং যারা মাস্ক পরছেন না তাদেরকে ধরে তাদেরকে নামিয়ে তাদেরকে জরিমানা করা হচ্ছে। তার পাশাপাশি যে বাসে মাস্ক ছাড়া কেউ চলছেন তাদেরকেও কিন্তু জরিমানা করা হচ্ছে। বিশেষ করে সেই বাসের যিনি ড্রাইভার রয়েছেন, হেল্পার রয়েছেন, তাদেরকেও জরিমানার আওতায় আনা হচ্ছে। এছাড়াও অতিরিক্ত ভাড়া যদি নেওয়া হয় কিংবা স্বাস্থ্যবিধি না মেনে কেউ যদি দাঁড়িয়ে যায় সেই বিষয়গুলো কিন্তু গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই টার্মিনাল ছাড়া আরও বিভিন্ন টার্মিনাল, আপনি জানেন রাজধানীতে আরও 3টি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালগুলোতেও এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বিআরটিএর পক্ষ থেকে কিন্তু এই চেকপোস্টগুলো পরিচালনা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে জরিমানা করা হচ্ছে। আমি যদি বিআরটি যিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তার কাছে একটু জানতে চাই, আসলে আপনারা মূলত কি বিষয়গুলো দেখছেন এবং কি ধরনের জরিমানা করছেন? জি, মহাখালী টার্মিনালে সকাল থেকেই বিআরটিএ মোবাইল কোর্ট কর্মরত আছে। তো এই যে দূরপাল্লার যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো ভাড়া ঠিকমতো নিচ্ছে কিনা, বেশি নিচ্ছে কিনা, বা ভাড়ার চার্ট টাঙানো হচ্ছে কিনা, এবং ভিতরে যাত্রীরা এবং পরিবহন কর্মী যারা কাউন্টারের লোকজন সবাই মাস্ক পরছে কিনা সেগুলো আমরা দেখছি। এবং একই সাথে যে লোকাল গাড়িগুলো আছে ইন্টারসিটি, সেই গাড়িগুলোয় প্যাসেঞ্জাররা সবাই মাস্ক পরছে কিনা, ড্রাইভার কন্ট্রাক্টর মাস্ক পরছে কিনা, হ্যান্ড স্প্রে আছে কিনা, স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সেই জিনিসটাই আমরা দেখছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে বিআরটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যারা বের হয়েছেন, যেহেতু গণপরিবহন চালু হয়ে গেছে, মার্কেট খোলা রয়েছে, সব বেসরকারি সরকারি প্রতিষ্ঠান খুলে গেছে, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় নামেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু এই বিআরটির পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মহাখালী থেকে বিআরটির অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। করোনা সংক্রমণ না কমলেও সরকারের লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্তটি ঠিক হয়নি। এই অবস্থায় জনসাধারণের জীবন বিপন্ন করার দায় সরকারকেই বহন করতে হবে। শুধু লকডাউন নয়, সরকার ও সিটি কর্পোরেশনের ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতিও ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বলে জানান মির্জা ফখরুল। পরে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে বলেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউন শিথিল এবং দুদিন পরেই 19 তারিখ হতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে
গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই সিদ্ধান্ত আত্মঘাতী। টিকা দেওয়া অব্যাহত থাকলেও সমালোচকরা খুদ খুঁজে বেড়াচ্ছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বিএনপি অযথা সমালোচনা করছে। জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে বিএসএমএমইউতে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে অংশ নিয়ে একথা বলেন তিনি। সংক্রমণ আগের চেয়ে কমছে জানিয়ে জাহিদ মালিক বলেন, সবাই যাতে টিকা পান সেই রোডম্যাপ করা আছে সরকারের, তবে জনসাধারণকে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, চিকিৎসা সেবায় যুক্তরা নানাভাবে অবহেলিত থাকলেও আওয়ামী লীগ সরকার এই অবস্থার পরিবর্তনে কাজ করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা টিকা আনতে সক্ষম হয়েছে, আপনারা জানেন, এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো, এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। বিভিন্ন দেশ এবং উৎস থেকে টিকা আসছে। আগামী 6 মাস টিকা আসা অব্যাহত থাকবে। প্রয়োজনীয় টিকার সরবরাহ হবে নিশ্চয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে দিয়েছে। আগস্ট মাসে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ডিএপি কমিশনার শফিকুল ইসলাম। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সকালে ধানমন্ডি 32 নম্বরের জাতীয় শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, দেশের জঙ্গিরা থেমে নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সংগঠিত হতে পারছে না। জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসা। তাদের সাইবার হামলা ঠেকাতে গোয়েন্দা বাহিনী সক্রিয় রয়েছে। অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে যারা ধাপে ধাপে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল তাদেরকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি জানান, তালেবানের আহ্বানে কিছু সংখ্যক বাংলাদেশি আফগানিস্তানে গেছে। আমাদের বিভিন্ন সংস্থা কর্তৃক এদের মনিটর করা হয় এবং যখনই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় আমাদের কাছে জানায়, কারণ অপারেশনটা আমরা করি। আমরা যত গোয়েন্দা সংস্থা আছে সরকারের সবাই তৎপর আছে। এই মাসে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা এরকম নাশকতাকারী তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা যে থেমে নাই সেটি বলা যায়, কিন্তু আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পালন করা হবে নানা কর্মসূচি। শোক দিবসের বিভিন্ন আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও 15ই আগস্ট টুঙ্গিপাড়ায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা প্রস্তুতি। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সকাল 10টায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরই মধ্যে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এছাড়া জাতির জনকের সমাধি, বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরি এবং সংগ্রহশালার উন্নয়ন কাজও শেষ হয়েছে। শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন টুঙ্গিপাড়াকে প্রস্তুত করতে যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন করার লক্ষ্যে টুঙ্গিপাড়ায় কাজ চলছে। 15 আগস্ট উপলক্ষে টুঙ্গিপাড়া সমাধিস্থল এরিয়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাজার কমপ্লেক্স সহ আশপাশের এরিয়া সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুতি রাখা হয়েছে। টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস পালনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করি যথাযথ ভাবগাম্ভীর্যতার সাথে এই মুজিব বর্ষে আমরা আমাদের জাতির পিতার প্রতি ভাবগাম্ভীর্যতার সাথে শ্রদ্ধা নিবেদন করতে পারবো এবং সেভাবে ইনশাল্লাহ আমাদের এই টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স এবং টুঙ্গিপাড়া উপজেলা প্রস্তুত থাকবে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দিনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে গোটা টুঙ্গিপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে কালো পতাকা। সড়কের বিভিন্ন জায়গায় শোকের আবহে কালো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে তোরণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উচ্চ আদালতের আদেশে 21 বছর ধরে স্থগিত আব্দুর রব শ্রেণিয়াবাদ সহ 8 জনকে হত্যার মামলা রুল শুনানির উদ্যোগ না থাকায় বন্ধ বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল বলছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় একই আসামিদের দণ্ড হওয়ায় অন্য মামলায় সাজা না হলে সমস্যা নেই। তবে এই ব্যাখ্যায় একমত নন ফৌজদারি আইনজীবীরা।
৭৫-এর ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে চালানো হয় ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড। একই সময়ে হামলা হয় মিন্টো রোডের এই ভবনে। এখানে থাকতেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি তৎকালীন পানি ও সেচ মন্ত্রী আব্দুর রব শেরনিয়াবাদ। তিনি ও তার পরিবারের সদস্য সহ হত্যা করা হয় ৮ জনকে। ৯৬-এ ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে আওয়ামী লীগ। এতে খুলে যায় ৭৫-এর সব হত্যা মামলার বিচার। ১৯৯৯ সালের ৪ অক্টোবর শেরনিয়াবাদ হত্যা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দায়রা জজ আদালত। ২০০০ সালে আসামিদের আবেদনে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ আসে কয়েক দফায়। আর ২০০৩ সালে এসে সরকারের প্রতি দেয়া রুলের শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত হয়ে যায় বিচার কাজ। সেই মামলাটি মহামান্য হাইকোর্টে সেটা স্টে অবস্থায় আছে, এখনো স্টে ভ্যাকেট হয়নি, যার জন্য এটা এখনো বিচারও শুরু হয়নি। তবে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, বঙ্গবন্ধু হত্যা মামলা ও এই মামলার আসামি একই, তাই এক মামলায় সাজা হওয়ায় অন্য মামলায় সাজা হওয়ার দরকার নেই। বঙ্গবন্ধু হত্যা মামলার যারা আসামি ছিল তারাই কিন্তু ওই মামলাগুলোতে প্রত্যক্ষভাবে ওরাও জড়িত, এবং এই সবগুলো মামলা কিন্তু একই আসামিরা আছে। কয়েকজন পলাতক আছে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওদের নিয়ে আসতে হবে। কার্যকর হয়ে গেলে তখন আর ওই মামলাগুলোর কোনো প্রয়োজন হবে না। কিন্তু এ ব্যাখ্যায় একমত নন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। সব মামলায় ভিন্ন ভিন্ন চার্জশিট হয় এবং ভিন্ন ভিন্নভাবে নিষ্পত্তি হতে হবে। যদি দেখা যায় যে একটা কেসে যারা আসামি ছিলেন তাদের সাজা হয়ে গেছে, কিন্তু পরবর্তী কেসে যারা আছে তাদের ওই মামলাও তার বিচার হতে হবে, সাজা হওয়ার পরেও তার বিচার হতে হবে। মামলার ১৬ আসামির মধ্যে এ পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলায় ৬ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। মারা গেছে ১ আসামি, পলাতক ৯ জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মলম, অজ্ঞান, টানা বা গামছা পার্টির পর এবার রাজধানীতে সক্রিয় খড় পার্টি। টাকার প্রলোভন ও কথার মায়াজালে সহজ সরল নারীদের সম্মোহিত করে লুটে নেয় সঙ্গে থাকা সবকিছু। ভয় বা অস্ত্র নয়, অসহায়তার অভিনয় তাদের মূল হাতিয়ার। ৩ সদস্যের এক চক্রকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, রাজধানীতে এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ২ শতাধিক নারী। সক্রিয় আরও ৪০ থেকে ৫০টি চক্র। এক নারীর সঙ্গে এক যুবক হাঁটছেন, কিছু দূর দিয়ে দাঁড়িয়ে কথা বলছেন দুজন। এরপর যোগ দেন আরও এক যুবক। কিছুক্ষণ পর এক যুবক চলে গেলেন, কিন্তু ওই নারী ও আরেক যুবক স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। ওই নারী হাতিরঝিল থানায় অভিযোগ করেন, যুবকরা তাকে সম্মোহিত করে তার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে সরে পড়েছেন। ওই একটা জায়গায় আমি ফার্মগেট মার্কেটের সামনে দিয়েই আমি প্রায় আপনার 7 ঘন্টার মতো শুধু আমি রাউন্ডই দিচ্ছি, আমার ঘাম ছুটে যাচ্ছে, আমার সেন্স নেই। তদন্তে নামে পুলিশ, খোঁজ মেলে ৩ সদস্যের একটি চক্রের। প্রতিদিনই যারা নারীদের টার্গেট করে রাস্তায় নামে। চক্রের এক সদস্য প্রথমেই বিপদের কথা বলে সহায়তা চেয়ে আলাপ জুড়ে দেয়। এক পর্যায়ে শার্ট বা গেঞ্জির নিচে লুকিয়ে রাখা একটি প্যাকেট বের করে অত্যন্ত মূল্যবান বলে নারীকে দেখায়। ঠিক সেই মুহূর্তে আসে চক্রের দ্বিতীয় সদস্য। জিনিসটি কোন দোকানে বিক্রি হতে পারে তার ধারণা দেয় সে। বিক্রিতে সহায়তা করলে নারীকে 10 থেকে 20,000 টাকা ভাগ দেওয়ার প্রলোভন দেখায়। নির্দিষ্ট দোকানের মালিক সেজে যোগ দেয় তৃতীয় সদস্য, কিন্তু মূল্যবান জিনিসটি বিক্রি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এভাবেই ঘন্টার পর ঘন্টা নিখুঁত অভিনয়, কথার মায়াজাল ও অর্থের প্রলোভনে চক্রের সদস্যদের প্রতি তীব্র সহানুভূতিশীল, একই সঙ্গে সম্মোহিত হয়ে পড়ে ওই নারী। এক পর্যায়ে নিজের অজান্তেই স্বেচ্ছায় সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন দিয়ে দেয় সে। আমাকে এই প্যাকেটটা ধরাই দিয়ে বললো ও আমার কাছে আংটি চাইছে। আমি নিজে সব কিছু আমি নিজের ইচ্ছাকৃতভাবে ওকে খুলে খুলে দিচ্ছি। এর কারণটা কি আমি নিজেও বলতে পারলাম না। পুলিশ জানাচ্ছে, এ চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা, কিন্তু তারা তৎপর রাজধানীর খিলগাঁও, রামপুরা, মগবাজার, ফার্মগেট, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় লুট করা স্বর্ণালংকার রূপগঞ্জে আর মোবাইল ফোন ঢাকায় বিক্রি করে। সংঘবদ্ধ চক্রের সন্ধান আমরা পেয়েছি। এদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদের সম্পর্কে আমরা তথ্য কালেক্ট করতেছি। বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে রাস্তায় কেউ বিপদে পড়ে কিছু বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিলে এড়িয়ে যেতে নারীদের পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। গত 142 বছরে বিশ্বে উষ্ণতম মাস ছিল জুলাই, জানিয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা। জলবায়ু পরিবর্তনই কারণ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। সুরমা, জাদুকাটা এখনো বিপদসীমার নিচে। যশোরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষ করে অভয়নগর উপজেলায় আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে ডেঙ্গু পরিস্থিতি। সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি এডিস মশা লার্ভা পাওয়া গেছে। অবশ্য পরিস্থিতি সামলাতে জেলা জুড়েই নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি। যশোরের ৮টি উপজেলার মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি অভয়নগরে। সেখানে স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ৭ গুণ বেশি এডিস মশার লার্ভা মিলেছে। এখন পর্যন্ত ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে অভয়নগরে। এছাড়া যশোর সদর, শার্শা ও মনিরামপুরেও পাওয়া গেছে ডেঙ্গু রোগী। সময় মতো মশা নিধনের কাজ শুরু না হয় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। যেটুকু কাজ হচ্ছে তাও যথেষ্ট নয় বলে মনে করেন তারা। আর এসব কারণেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডে বাই ডে ডেঙ্গুর প্রকোপ বাড়তেছে এবং করোনা মহামারীও আমাদের খুবই শোচনীয় পর্যায়ে আছে যশোরে। এই অবস্থায় যদি আমরা নিজেরা সচেতন না হই, এই ডেঙ্গুর থেকে বাঁচার জন্য আগে আমাদের সচেতন হতে হবে। এখন থেকেই এই পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায় তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকবে এবং এই বাড়ার কারণে মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় মশা নিধন কার্যক্রম গতিশীল করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করেছেন যশোর পৌরসভার মেয়র। কিছু ভ্যাকুয়াম মেশিন দরকার, কিছু তেল বা ওষুধ দরকার। এগুলোর জন্য সরকার আমাদের একটা কিছু টাকা বরাদ্দ দেয়, তাতে আমরা আরো বেশি কাজ করতে পারবো, যে ডেঙ্গু হবে না। কিন্তু আমাদের টাকা তো আপনার বেতনের টাকা, ওর ট্যাক্সের টাকা এইতে বাঁচিয়ে আমরা করছি। স্বাস্থ্য বিভাগের দাবি, ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারাও কিন্তু এই কাজটি বাড়ি বাড়ি গিয়ে করছে। বিশেষ করে ঘুমানোর সময় যেন তারা অবশ্যই মশারি ব্যবহার করে এবং বাড়ির ভিতরে এবং বাইরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বৃহস্পতিবার পর্যন্ত যশোরে ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এডিস নিধনে নগরবাসীদের লজ্জা পরিহার করে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকাল 10টায় 10 মিনিটে নিজ বাসা নিজ বাড়ি পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এর আগে সকালে রাজধানীর মধুবাগে অভিযানে যান মেয়র আতিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ফ্ল্যাটের ফুলের টব, ফ্রিজের নিচে জমা পানি এবং ছাদ বাগান পরিদর্শন করেন। এ সময় কোনো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়নি বলে জানান মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীর সচেতনতা বেড়েছে বলেও জানান তিনি। পরে এডিস নিধনে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে অংশ নেন সিটি কর্পোরেশনের কর্মীরা। এতে আমাদের অনেক অসুবিধা হয়। রাস্তা উঁচু করার কারণে ড্রেনগুলো উঁচু হয়ে গেছে, অর্থাৎ পানি নিষ্কাশন করার একটু কঠিন ব্যাপার হয়ে গেছে। যার যার বাসা যদি পরিষ্কার রাখি, যার যার আঙ্গিনা যদি পরিষ্কার রাখি, তাহলে অবশ্যই আমরা একটি নিরাপদ শহর করতে পারবো। আসুন আমরা সবাই সচেতন হই। এই করোনার মহামারীর সময় ডেঙ্গি যেন একটা মহামারী না হয়, এই ব্যাপারে আমি নগরবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানাবো। 142 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস ছিল এবছরের জুলাই মাস। এই তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বৈজ্ঞানিক এবং নিয়ন্ত্রক সংস্থা বলছে, জলবায়ু পরিবর্তনই অস্বাভাবিক তাপমাত্রার জন্য দায়ী। সংস্থাটির তথ্য অনুযায়ী জুলাই পৃথিবীর স্থলভাগ এবং সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ছিল বিংশ শতাব্দীর গড় তাপমাত্রার চেয়ে 0.93 ডিগ্রি সেলসিয়াস বেশি। 142 বছর আগে 1880 সালে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরু করার পর এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল 2016 সালে। 2019 এবং 2020 সালেও ওই একই তাপমাত্রা রেকর্ড করা হয়। জলবায়ু পরিবর্তনের দীর্ঘ প্রভাবে এই উষ্ণতা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। দূষণমুক্ত পরিবেশে প্রাণ ফিরে পেয়ে আপন সৌন্দর্যে উদ্ভাসিত ঢাকার প্রকৃতি। গাছে গাছে দেখা দিয়েছে নতুন কুড়ি, চারদিকে সবুজের সমারোহ।
সঠিক পরিকল্পনা আর প্রকৃতি রক্ষায় সবাই সচেতন থাকলে সারা বছরই প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য ধরে রাখা সম্ভব বলে মনে করছেন পরিবেশবিদরা। মগডালে বাসা বেঁধেছে বক, এ যেন বকেদের অভয়ারণ্য। কাঠঠোকরা টিয়ে সহ নানা পাখ পাখালির মেলা। এটি কোনো বনাঞ্চল নয়, রাজধানীর গাছে গাছেই এখন চোখে পড়ে এমন অনন্য সুন্দর দৃশ্য। করোনা রোধে কয়েক দফা লকডাউনে অনেকটাই বিশুদ্ধ হয়ে উঠেছে রাজধানীর প্রকৃতি। দীর্ঘ অপেক্ষার পর প্রকৃতি ফিরে পেয়েছে সজীবতা। নানা রঙের ফুলে ফলে যেন আপন সৌন্দর্যের সবটুকুই ঢেলে দিয়েছে। পরিবেশবিদরা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবছরের প্রকৃতি অনেক বেশি সজীব। দৈনিক প্রায় 500 মেট্রিক টন ধুলাবালি পতিত হতে আগে লক্ষ্য করেছিলাম, সেখানে এখন 50 মেট্রিক টনও ধুলাবালি গাছের পাতাতে নেই ঢাকা শহরে। এটার কারণে প্রকৃতি কিন্তু সতেজ হয়ে উঠেছে, গাছে ফুল ফলে কিন্তু ভরে উঠেছে এবং পাতাগুলো রন্ধ্রে রন্ধ্রে কিন্তু একটি পুনর্জাগরণ আমরা লক্ষ্য করছি। সঠিক পরিকল্পনা অনুযায়ী চললে রাজধানীর এই সৌন্দর্য ধরে রাখা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্ষার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা মিলিয়ে এবং লকডাউনের কারণে যে নেচারকে বিরক্ত না করার যে ব্যাপারটা ছিল, সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটা প্রকৃতি আমরা পেয়েছি। প্রকৃতির এই যে প্রাণবন্ততা, এটাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং এটাকে যদি ধারাবাহিকভাবে আমরা দেখতে চাই, তাহলে আসলে আমাদের অনেকগুলো পরিকল্পনা দরকার। রাজধানীর পরিবেশের ভারসাম্য ধরে রাখতে দূষণ সৃষ্টিকারী শিল্পগুলোকে নিয়ন্ত্রণে পরিবেশ আইনের যথাযথ প্রয়োগের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ হার কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সকালে রাজধানীর বীরপুরে এক অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, স্কুল কলেজ খোলার সব প্রস্তুতি রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে খুলে দিলেও বেশিরভাগ অভিভাবক তার সন্তানকে পাঠাবেন না বলে মনে করেন শিক্ষামন্ত্রী। এছাড়া সরকার এত বড় ঝুঁকিও নেবে না। তিনি বলেন, সবার স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব প্রস্তুতি নেওয়া আছে, যখনই সংক্রমণের হার কমবে তখনই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। কবে খুলতে পারবো, কবে সংক্রমণের হার সেই পর্যায়ে যাবে, এটা তো বলতে পারি না আমরা কেউই। ঢাকা দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডগুলোয় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যে ড্যামরার, শনির আকড়া, কাচলা, রায়েরবাগ এলাকার অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। নতুন ওয়ার্ড হওয়ায় সিটি কর্পোরেশনের কার্যক্রম কম বলে দাবি এলাকাবাসীর। এসব এলাকায় লার্ভা নিধনে অভিযান চালাচ্ছে ডিএনসিসি। এ বিষয়ে আরো জানাতে রায়েরবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজ কোন কোন এলাকায় আসলে অভিযান চালানো হয়েছে, এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন এবং কাউকে জরিমানা করা হয়েছে কিনা, অভিযানের বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আসলে আজকে কিন্তু ঢাকার 2 সিটি কর্পোরেশনেই অভিযান চলছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারাও অভিযান পরিচালনা করছে। আমরা আসলে এই মুহূর্তে আসছি একটু নতুন ওয়ার্ডগুলোতে। আপনাকে জানিয়ে রাখি যে নতুন যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কিন্তু আসলে এখনও খুব একটা পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি, যে কারণে এই মুহূর্তে আসলে যেটি দেখা যাচ্ছে যে নতুন ওয়ার্ডগুলোতে ডেঙ্গু রোগীর যে সংখ্যা, সেই ডেঙ্গু রোগীর সংখ্যাটি আসলে বাড়ছে। এবং আপনাকে একটু আমি দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা এসেছি একটা বাড়ির ছাদে। সেই বাড়ির ছাদ বাগানটিতে বেশ গাছ রয়েছে এবং একই সাথে সেই ছাদটিতে কিন্তু আসলে পানিও জমে আছে, যেটি মশার লার্ভার যে প্রজনন উপযোগী, সেই প্রজনন উপযোগী পরিবেশ। মূলত আপনাকে জানিয়ে রাখি যে নতুন ওয়ার্ডগুলোর জন্য পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট,
এটিও কিন্তু আসলে স্বল্পতা রয়েছে, যে কারণে ঢাকা দক্ষিণের মেয়র তিনি আসলে নির্দেশনা দিয়েছেন প্রতিটা কাউন্সিলরকে যে তারা যেন প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আসলে এডিসের লার্ভা আছে কিনা, মশককর্মী অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের যেসব মশককর্মীরা আছেন তাদেরকে নিয়ে যেন প্রতিটা বাড়িতে যেসব নির্মাণাধীন ভবন আছে, ছাদ বাগান আছে, সেসব গিয়ে গিয়ে যেন আসলে দেখেন যে কোনোটাতে আসলে লার্ভা আছে কিনা। যদি লার্ভা থাকে সেক্ষেত্রে আসলে যারা কাউন্সিলররা আছেন তারা সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে জানাচ্ছেন এবং এর পরপরই এখানে এসে কিন্তু জরিমানা করা হচ্ছে। আমি এই মুহূর্তে ঠিক আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নম্বর ওয়ার্ডে এবং এখানকার যিনি কাউন্সিলর আছেন আকাশ কুমার ভৌমিক, তিনি এই যে আজকের যে অভিযানটি সেই অভিযানটি তিনি পরিচালনা করছেন তার ওয়ার্ডে। তিনি দেখছেন যে লার্ভা আছে কিনা এবং এই যে বাসাটিতে আসছি এটিতে আমরা হালকা কিছু লার্ভা দেখতে পাচ্ছি। সেই লার্ভাগুলো আসলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে এবং এই যে বাড়ির মালিক তাকে আসলে সতর্ক করে দেওয়া হবে, এটি কিন্তু আমাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কীটতত্ত্ববিদরা তারা কিন্তু আসলে এখনও বলছেন যে এডিসের যে ঘনত্ব বা এডিসের যে লার্ভা সেই লার্ভাটি কিন্তু এখনও আসলে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে এবং স্বাস্থ্য অধিদপ্তর কয়েকদিন আগেই কিন্তু তাদের যে জরিপটা সেই জরিপটা আসলে শেষ করেছে এবং জরিপ শেষ করার পরে স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা মৌসুমের যে ফলাফলটা সেই ফলাফলটা আমরা এখনো আসলে হাতে পাইনি, কিছুদিনের মধ্যে কিন্তু পাওয়া যাবে। তবে আমরা সেখানেও সেই জরিপগুলোর সঙ্গে যখন আমরা সেই গিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের, সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন বাসাবাড়িতে এডিসের লার্ভার যে ঘনত্ব সেটিও কিন্তু আসলে অনেক বেশি মিলেছে। তো আমার কাছে রায়েরবাগ থেকে এটি ছিল সর্বশেষ খবর। মশা নিধনের যে অভিযানটা চলছে দক্ষিণ সিটি কর্পোরেশন সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। টানা 4 দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে, তবে সুরমা এবং জাদুকাটা নদীর পানি এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমার পানি বিপদসীমার 19 সেন্টিমিটার নিচে দিয়ে বইছে। অব্যাহত বর্ষণ আর ভারত থেকে আসা ঢলে সুনামগঞ্জের শক্তিয়ার খলা সড়ক প্লাবিত হয়েছে, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। জেলার তাহিরপুর, বিশম্ভরপুর এবং দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী গ্রামের রাস্তাও ঢলের পানিতে তলিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো জানাচ্ছি। এক সপ্তাহে বিশ্বে করোনা সংক্রমণ 3 এবং মৃত্যু হার 2% বেড়েছে। যুক্তরাষ্ট্রে আবারও তীব্র সংক্রমণ। রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। প্রস্তুতির ঘাটতিতে আজ হচ্ছে না মেসির অভিষেক। তালেবান পরিবেষ্টিত কাবুল থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে পাঠানো হচ্ছে 3000 মার্কিন সেনা। এই ঘটনার সাথে ভিয়েতনাম যুদ্ধের শেষে মার্কিন নাগরিককে তড়িঘড়ি করে উদ্ধারের মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। সাইগন থেকে শিক্ষা না নেয়ায় প্রায় অর্ধ শতাব্দী পরে এবার আফগানিস্তানে হুমকির মুখে মার্কিন নাগরিক এবং সহযোগীদের নিরাপত্তা, বলছেন তারা। 1975 সালের 30 এপ্রিল ভিয়েতনাম যুদ্ধ তখন প্রায় শেষের দিকে। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী পৌঁছে গেছে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের উপকণ্ঠে। পরাজয় নিশ্চিত জেনে মার্কিন সেনা, নাগরিক ও সহযোগীদের তড়িঘড়ি করে সাইগন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। উত্তর ভিয়েতনামের যোদ্ধারা সিআইএর ফেলে যাওয়া তালিকা হাতে পেয়ে হত্যা করে প্রায় 30,000 মার্কিন সহযোগীকে। 46 বছর পর আবার যেন একই চিত্র। তালেবানরা মাত্র 10 দিনের ব্যবধানে আফগানিস্তানের সব বড় শহরের দখল নেয়। রাজধানী কাবুল এখন কার্যত অবরুদ্ধ। মার্কিন নাগরিক ও সহযোগীদের নিরাপদে সরিয়ে আনতে তাই আরও সেনা পাঠাচ্ছে বাইডেন প্রশাসন। কাবুল বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে 3000 মার্কিন সেনা। টেকনিক্যাল ও লজিস্টিক সহায়তার জন্য কাতারে পাঠানো হচ্ছে আরও 1000 সেনা। আমেরিকানদের দেশে ফেরা নির্বিঘ্ন করতে 3.5 থেকে 4000 সেনা প্রস্তুত রাখা হচ্ছে কুয়েতে। এছাড়া নিকটবর্তী সমুদ্রে অবস্থান করছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার রোনাল্ড রিগান এবং ইওজিমা। ভিয়েতনামে 1975 সালের ওই অভিযানের নাম ছিল অপারেশন রিক্রুয়েন্ট উন্ড। সে সময় মার্কিন বাহিনীকে সাহায্য করা 7000-এর বেশি ভিয়েতনাম নাগরিককে উদ্ধার করা হয়।
তালেবানের দ্রুত উত্থানে নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আফগানিস্তানে নিযুক্ত দোভাষীরা। বিদেশি সেনারা আফগানিস্তানে শান্তি ফেরাবে এই আশায় আমি কাজে যোগ দিয়েছিলাম। আমার মনে হয়েছে দেশ তালেবান মুক্ত হবে, কিন্তু এখনকার পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। আফগানিস্তানের মানুষ আর কোনো ভরসা পাচ্ছে না। এরই মধ্যে দোভাষী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ২৫০০ আফগানকে নিরাপদে সরিয়ে আনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও তাদের বাহিনীর সাথে যুক্ত আফগানদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। তবে দোভাষীদের নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি জার্মানি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত এক সপ্তাহে বিশ্বে করোনা সংক্রমণের হার বেড়েছে ৩% আর মৃত্যুহার 2%। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৩,৫৭,০০০ আর মোট আক্রান্ত ২০,৬৯,০০,০০০-এরও বেশি। এদিকে বিশ্বজুড়ে করোনায় মারা গেছে আরও ১০,০০০ মানুষ, নতুন শনাক্ত ৭,২১,০০০। বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ১,৪৩২ জনের, শনাক্ত ৩০,৭৮৮ জন। দেশটিতে সংক্রমণের হার এক সপ্তাহে কমেছে ১৬ ভাগ। যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১,৫৫,০০০ নতুন রোগী, মৃত্যু হয়েছে ৭৬৯ জনের। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২১% আর মৃত্যুহার ১৪%। ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাসে সংক্রমণ সবচেয়ে বেশি। এদিকে মিসিসিপিতে সংক্রমণ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীর সংকট থাকায় ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টারের পার্কিং গ্যারেজে ২০টি শয্যার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ব্রাজিলে একদিনে ৯২৬ জনের মৃত্যু হয়েছে। ইরানে ৩৪,০০০-এর বেশি মানুষের দেহে নতুন করে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। দেশটিতে এক সপ্তাহে শনাক্তের হার বেড়েছে ১০ ভাগ আর মৃত্যু বেড়েছে ৩৩%। এদিকে ইসরায়েলে টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। ৫০ বছরের বেশি বয়স্কদের দেয়া হচ্ছে ফাইজার বায়োএনটেক টিকার তৃতীয় ডোজ। অস্ট্রেলিয়ায় ২৫ ভাগ নাগরিককে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইউরোপে সংক্রমণ ও মৃত্যুহার দুই বেড়েছে ৩% করে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল বিশ্বের রাজধানী এখন প্যারিস, সবার মনোযোগের কেন্দ্রে পিএসজি। তবে নতুন মিশর শুরুর আগে এসেছে দুঃসংবাদ। আজ স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসি। প্রস্তুতি ঘাটতির কারণে কোনো ঝুঁকি নিতে চায় না পারিসিয়ান কর্তৃপক্ষ। দুঃসংবাদ পেয়েছেন মেসির পুরনো প্রতিপক্ষ সার্জিও রামোসও। পেশির চোটে সেপ্টেম্বরের আগে মাঠে নামা হচ্ছে না সাবেক গ্যালাক্টিকোস অধিনায়কের। দলে এত বেশি তারকার উপস্থিতি বিপর্যয় ডেকে আনতে পারে যদি পরিকল্পনা অনুযায়ী কাজ না হয়। নতুন মিশনের শিষ্যদের সতর্ক করে দিলেন হেড কোচ মরিসিও পচেন্তিনো। পরামর্শ দল হিসেবে পারফর্ম করার। দলে অনেক বড় তারকা, সবকিছু একসাথে ঠিক মতো কাজ করানো সহজ হবে না। সবকিছু অর্থহীন হয়ে যাবে যদি দল হিসেবে আমরা খেলতে না পারি, নির্দিষ্ট দর্শনে সবাই একমত হতে না পারি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউনাইটেডের বিপক্ষে লড়বে লিডস ইউনাইটেড। ম্যাচ শুরু হবে বিকেল ৫:৩০টায়। রাত ৮টায় চেলসির আতিথ্য নেবে ক্রিস্টাল প্যালেস, আর একই সময়ে লেস্টার সিটির প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। রেড ডেভিলসের নতুন সংযোজন জেডন সানচোর অভিষেক হতে পারে, তবে ইনজুরির কারণে থাকবেন না তেলেস ও রাশফোর্ড। বিএলসার দলেও চোটের কারণে মাঠের বাইরে থাকবেন লিডস সেন্টার ব্যাক লরেন্তে। কোয়ারেন্টিনের কারণে আজ লুকাকুর খেলা মিস করবে চেলসি। রাত 10:30টায় নরউইচ সিটির অতিথি হবে লিভারপুল। এদিকে প্যারিস থেকে আসা খবরে হতাশ ভক্তরা। আজ স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছে না পিএসজি নতুন সুপারস্টার লিওনেল মেসি। শুরু হলো ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। শীর্ষ ৩ ঘরোয়া লিগের লড়াইয়ে জমজমাট থাকবে আগামী কয়েক মাস। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দিনে চমক দেখিয়েছে নবাগত দল ব্রেন্টফোর্ড। ৭৪ বছর পর লিগে ফিরে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধেই আর্সেনালের জালে বল পাঠান সার্জি কানোস। ৬৫ মিনিটে সুযোগ পেয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় গানারা। ৭৩ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রেন্টফোর্ডকে ঐতিহাসিক জয় এনে দেন ক্রিস্টিয়ান নোগার্ড। এদিকে বুন্দেসলিগায় লেভানডস্কির একমাত্র গোলে হার এড়িয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বরুসিয়া পার্কে ম্যাচের ১০ মিনিটে আলাসান প্লিয়ার গোলে এগিয়ে যায়
মনশন গ্লাডবাখ। তবে বিরতির আগেই দলকে সমতায় ফেরান লেভানডস্কি। আর লা লিগায় ঘরের মাঠে গেতাফকে 1-0 গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। বড় স্বপ্ন নয়, ধাপে ধাপে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য বাংলাদেশের। ধৈর্য রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ওয়ানডের মতো সাফল্য আসবে মনে করেন মুমিনুল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ভালো করতে হোম সিরিজগুলোতে চোখ রাখছেন টাইগার অধিনায়ক। সামনে টি-20 বিশ্বকাপ, সব পরিকল্পনা আলোচনা সেই আসরকে নিয়ে। ফোকাসের বাইরে টেস্ট ক্রিকেট। তবে সাদা পোশাকের ভার যার উপর, সেই মুমিনুলের অলস সময় কাটানোর সুযোগ নেই। নিজের চেয়ে আমি সবচেয়ে বেশি কনসার্ন থাকি যে আমাদের টেস্ট ক্রিকেটের অবস্থা খুব একটা বেশি ওইরকম আশানুরূপ না। তো চেষ্টা করি যে আমি কীভাবে টেস্ট ক্রিকেট আরও ইমপ্রুভ করা যায় ওই চিন্তা করতে থাকি। তো আমি ওই চিন্তা করলে অটোমেটিক আমার ভালো খেলাটার ওই টাইপটা অটোমেটিক হয়ে যাবে, যেটা আমার কাছে মনে হয়। জিম্বাবুয়ে থেকে ফিরে আসার পর 4 মাসের অপেক্ষা। টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এ লম্বা সময়ে মরিচা পড়ার সংখ্যা ক্রিকেটারদের পারফরমেন্সে। বোর্ড পদক্ষেপ নিয়েছে সাদমান রাহিদের মাঠে রাখার। মুমিনুলও বলছেন ইতিবাচকভাবে সময়টা কাজে লাগাতে। আমাদের জন্য মনে হয় যে আপনার একটা ভালো প্রিপারেশনের একটা সুযোগ আছে, একটা ভালো অপরচুনিটি যে 3 মাস সময় অনেকে চাইলে টেকনিক্যাল অনেক ইমপ্রুভ করতে পারে। সামনে একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের মাধ্যমে আমরা হয়তো আবার যারা টেস্ট খেলে রেগুলার তারা ওই 4 ডে খেলাগুলো খেলবে। তো টেস্টের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, যেটা আমার কাছে মনে হয় এর ভিতরে। ওয়ানডে টি-20 চেয়ে টেস্টে বেশি কঠিন সাফল্য পাওয়া, ধারাবাহিকতা ধরে রাখা। অসম্ভব লক্ষ্য তারা না করে ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মুমিনুল। লাস্ট চ্যাম্পিয়নশিপে যে জায়গায় ভুল করেছেন ওগুলা ইমপ্রুভ করার চেষ্টা করব। অবশ্যই আমরা সবসময় তো আপনার পার্টিসিপেট অথবা 9 নাম্বার 10 নাম্বারে থাকার জন্য টেস্ট খেলবো না। অবশ্যই এইবার ইনশাল্লাহ চেষ্টা করব আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 র্যাঙ্কিং আপ যেতে করতে পারি। বিশেষ করে আমার কাছে মনে হয় যে এটার জন্য আমাদের হোম সিরিজ যেগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে একটাও জয় নেই বাংলাদেশের। 12 ম্যাচের দ্বিতীয় আসরে টাইগার অধিনায়কের চ্যালেঞ্জটা আরও বড়। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেগ স্পিন রহস্য এখনো অমীমাংসিত টাইগারদের কাছে। অস্ট্রেলিয়া সিরিজে জাম্পা সোয়েবসন লেগ স্পিনে অস্বস্তি উপহার দিয়ে গেছে স্বাগতিকদের। সমস্যার কাটাছেঁড়া লেগিদের অভাবকে দুষছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন টি-20 বিশ্বকাপে লেগ স্পিনারদের বিপক্ষে পরিস্থিতি বুঝে খেলার তাগিদ আশরাফুলের। লেগ স্পিন মোকাবেলায় টাইগারদের অস্বস্তি ওপেন সিক্রেট। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েবসনও সুযোগ নিয়েছে। লেগিদের বিশেষ ডেলিভারি গুগলি কিংবা রং ওয়ান পড়তে বরাবরই ভুগছেন ব্যাটসম্যানরা। সমস্যার কারণ যথেষ্ট পরিষ্কার। ঘরোয়া লিগে লেগ স্পিন খেলা হয় কালে ভদ্রে। জাতীয় দলের নেটেও অনেক সময় মেলে না সেই সুযোগ। হঠাৎ জাম্পাদের মতো সেরাদের বিপক্ষে তাই বিপদে পড়ে যায় অনেকেই। তো আমার মনে হয় যে আসলে আমরা খুব কম খেলি এই বোলিংটা। আমাদের নেটে বলেন বা ডোমেস্টিক ক্রিকেটে লেগ স্পিন খেলাটা হয় কম। সেই জায়গায় এই কারণেই আসলে আমাদের প্রবলেমটা হয়। আর আপনার আমরা যদি হাত রিড করে খেলতে পারতাম তাহলে হয়তো আর একটু ইজি হতো। কারণ লেগ স্পিনাররা যেহেতু গুগলি করে, ওই বলটা যদি আপনি রিড না করেন তখনই আসলে আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। টি-20 বিশ্বকাপের আগে এই বিষয়ে কি আদৌ ভাবছে ম্যানেজমেন্ট? প্রস্তুতি পর্বে আমিনুল বিপ্লব কি পরিকল্পনায় থাকবেন? ওমান আমিরাত মিশনে না হলে যে তৈরি হতে পারে মহাসংকট। প্রত্যাশামতো প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 12-এ গেলে প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডকে পাবে বাংলাদেশ। প্রতি দলেই আছে বিশ্বমানের লিগি। রাশিদ, চাহাল, শাদাব কিংবা সৌধির পরীক্ষা কি করে সামলাবে টাইগাররা? ওই 4টা ওভার নিয়ে যদি আমরা আলাদা প্ল্যান করি যে না, যেহেতু এই 4 ওভারে হয়তো আমাদের 24 রান বা 28 রান এই ধরনের একটা প্ল্যানিং করবো। লেগ স্পিনার যদি আপনি ভালো না খেলতে পারেন তখন আপনার প্ল্যান বিতে যাইতে হবে যে না, তাকে আমরা অ্যাটাকিং শট না খেলে যতটা ডিফেন্সিভ হয় বাজে বল ছাড়া একদম মারবো না, ওইভাবে প্ল্যান করে খেলা যাবে। ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ সামলাতে ঘরোয়া লিগে লেগ স্পিনার খেলানোর তাগিদ টাইগারদের সাবেক অধিনায়কের। কিন্তু আমাদের মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।